সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের রাজ টিভিতে, দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল। আমাদের নিয়মিত আয়োজন ক্যান্সার আর নয় ভয় এর 10ম পর্ব। বরাবরের মতে আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনাটা লিমিটেড, পাওয়ার্ড বাই টাইরোকিন। আমাদের আজকের আলোচ্য বিষয় ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা এবং করণীয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন আমাদের সবার অতি পরিচিত এবং স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর আরমান রেজা চৌধুরী স্যার, কনসালটেন্ট অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজ টিভি স্টুডিওতে। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নভেম্বর মাস সারা পৃথিবীতে ফুসফুসের ক্যান্সার সচেতনতার মাস হিসেবে কিন্তু উদযাপন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদেরও এই পুরো নভেম্বর মাস জুড়ে ফুসফুসের ক্যান্সার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকবে। আশা করি আপনারা সাথে থাকবেন আমাদের এবং আমরা আপনাদের উপকারে আসতে পারবো। প্রোগ্রামটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার, আমরা সবাই এই রোগটির সঙ্গে অনেক বেশি পরিচিত। যখন ফুসফুসের টিস্যুগুলোতে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি ঘটে তখন এই রোগটির সৃষ্টি হয় এবং ফুসফুসের ক্যান্সার পুরুষদের ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান কারণ, মহিলাদের মধ্যেও কিন্তু এটি দ্বিতীয় প্রধান কারণ, যদিও মহিলাদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে। স্যারের কাছ থেকে এর নানা দিক সম্পর্কে আমরা জানবো। স্যার, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে নভেম্বর মাস আমাদের ফুসফুসের ক্যান্সার সচেতনতার মাস। তো খুবই কমন একটি টার্ম, কিন্তু তারপরও দেখা যাচ্ছে মানে রোগীর সংখ্যা অনেক। তো একদম শুরুতেই জানতে চাইবো কি কি কারণে এই ফুসফুসের ক্যান্সারটা হওয়ার ঝুঁকি আমাদের এত বেশি, বা কেন হচ্ছে এটি আমাদের যে প্রথম কারণ আমরা বলছি পুরুষদের ক্যান্সার জনিত মৃত্যুর প্রথম কারণ, এই ঝুঁকিপূর্ণ কারণগুলো যদি আপনি দর্শকদের সামনে তুলে ধরতেন। ধন্যবাদ ডক্টর কানিতা। রাজ টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। ফুসফুস ক্যান্সারের যদি আমরা কারণের কথা চিন্তা করি, হ্যাঁ অবশ্যই ফুসফুস ক্যান্সার বাংলাদেশে এবং অনেক দেশেই পুরুষদের মৃত্যুর প্রধান কারণ, ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ। তো সেক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের যে কারণগুলো আমাদের সামনে চলে আসে তার মধ্যে প্রধান যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যে ধূমপান। ধূমপানের রেট আমাদের পুরুষদের মধ্যে, বিশেষ করে উন্নত বিশ্বে নারীদের মধ্যেও, আমাদের দেশে নারীদের মধ্যে হয়তো কিছুটা কম, বাট উন্নত বিশ্বে নারীদের মধ্যেও ধূমপানের রেট অনেক বেশি। ধূমপানের হার বেশি থাকার কারণে এটি একটা প্রধান কারণ হিসেবে কাজ করে। পাশাপাশি এর অন্যান্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, পরিবেশগত কিছু সমস্যা, যেমন পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বলতে যদি এই যে গাড়ির কালো ধোঁয়া যে আমরা বলি, এর মধ্যে কার্বন থাকে খুব খারাপ ধরনের, কিংবা অনেক ধরনের কার্সিনোজেন থাকে যেগুলো সাধারণত ক্যান্সার ঘটাতে সহায়তা করে। সেই ধরনের জিনিসগুলো কিন্তু এই গাড়ির কালো ধোঁয়ার মধ্যে থাকে। কাজেই যেহেতু আমাদের দেশ খুব জনবসতিপূর্ণ দেশ এবং বিশেষ করে ঢাকা কিংবা অন্যান্য যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলোতে প্রচুর মানুষ বসবাস করে, প্রচুর গাড়ি এখানে চলাচল করে, এবং এই গাড়িগুলোর ঠিকভাবে মেনটেন্যান্স না থাকার কারণে গাড়ির কালো ধোঁয়া কিংবা সেখান থেকে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই কারণে কিন্তু ফুসফুসের ক্যান্সার হতে পারে। পাশাপাশি আর অন্য যে কারণগুলো আমরা উল্লেখ করতে পারি তার মধ্যে একটা হচ্ছে যে কিছু কিছু মানুষ যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন আপনার এমন কোনো কারখানায় কাজ করে যেখানে এই ফুসফুস ক্যান্সার ফুসফুস ক্যান্সার হওয়ার জন্য যেই ধরনের মেটাল বা যেই ধরনের কার্সিনোজেন আমরা বলি সাধারণত, যেমন অ্যাসবেস্টস অথবা অন্যান্য যে মেটালিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নির্গত হয়, যার ফলশ্রুতিতে
যারা এই যে রিস্ক ফ্যাক্টর বা এই জাতীয় উপাদানগুলোর বারে বারে যারা এক্সপোজ হয়, যাদের এটা বারবার যাদের এটার প্রতি এটা এক্সপোজার যাদের হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুস ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মূলত এই প্রধান এই কারণগুলো, এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, বাট মূলত এই কারণগুলোর কারণে ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। স্যার, দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ফুসফুসের ক্যান্সারটা এত বেশি হচ্ছে, যার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে এই ধূমপান করা। এবং আমি একটু যোগ করব যে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে 85% হচ্ছে ফুসফুসের ক্যান্সারের পেশেন্ট সবারই কিন্তু এই প্রিডিসপোজিং ফ্যাক্টরটা থাকে, যে ধূমপান। যদিও বাকি 10 থেকে 15% রোগী যারা আছেন তাদের ধূমপান না করলেও ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। এবং সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে বর্তমানে আমাদের যে শিল্পায়নের যুগ বা নগরায়নের যুগে যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, কলকারখানা গাড়ি ঘোড়া থেকে যে কালিত বায়ু বা পদার্থ নিঃসৃত হচ্ছে, সবকিছুই কিন্তু আমাদের ফুসফুসে ক্যান্সার হওয়ার জন্য একটা অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে। পাশাপাশি যারা বিভিন্ন কেমিক্যালস এর সংস্পর্শে আসছেন, বিশেষ করে স্যার যেটা বললেন অ্যাসবেস্টস, মেটালিক যে পদার্থগুলো আছে, এগুলা থেকেও কিন্তু ফুসফুসের ক্যান্সার হওয়ার সংক্রমণ অনেক অনেক গুণ বেড়ে যায়। সাথে আমি একটু স্যারের সাথে যোগ করতে চাইবো, বা আমি আসলে জানতেই চাইবো যে স্যার এক্ষেত্রে জেনেটিক অ্যাসোসিয়েশনের কোনো কিছু আছে কিনা, যে কারো যদি ফ্যামিলিতে, যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলি ফ্যামিলিতে থাকলে হওয়ার সম্ভাবনা থাকে, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে জাতীয় কিছু আছে কিনা? ফুসফুসের ক্যান্সার, অন্যান্য ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, তারপর হচ্ছে কোলন ক্যান্সার, হ্যাঁ, তারপরে ব্রেইন টিউমার, এসবের ক্ষেত্রে যতটা কোরিলেশন আছে, ফুসফুসের ক্যান্সারের ওইভাবে এখনো মানে খুব স্ট্রংলি কোনো একটা ফ্যামিলিয়াল বা জেনেটিক কোরিলেশন আছে এইভাবে মানে বলা যায় না আর কি। তারপরেও দেখা যায় যে কিছু পার্সেন্টেজ অফ পেশেন্ট, ফুসফুস ক্যান্সারের অনেকগুলো ধরন রয়েছে, তো কিছু পার্সেন্টেজ অফ পেশেন্টের কিন্তু এই জেনেটিক মিউটেশন থেকে হতে পারে আর ফুসফুস ক্যান্সার। তবে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার বা ব্রেইন টিউমার এগুলোর মতন অত বেশি বলা যায় না যে জেনেটিক প্রিডিসপোজিশন থেকে এই ক্যান্সার হতে পারে। সম্পর্কে জানতে চাইবো, যেমন যাদের হচ্ছে আগে থেকে কোনো লাং ডিজিজ থাকে, যেমন নিউমোনিয়া এবং যক্ষ্মা, এই দুইটা রোগীর কিন্তু অনেকদিন ধরে ভুগেন, তো এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা এগুলো ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কত? নিউমোনিয়া 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 তো বিভিন্ন কারণে হতে পারে, নিউমোনাইটিস বা নিউমোনিয়া বিভিন্ন কারণে হতে পারে, বাট হ্যাঁ, টিবির কথা যেটা বলছিলেন, হ্যাঁ, অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেক আগে তার টিবি বা যক্ষ্মা ছিল, সেটা হয়তো সেরে গেছে, কিন্তু টিবি হলে পরে ফুসফুসে কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়। তো কোনো কারণে এই ফুসফুসের এই ক্ষত থেকেও কিন্তু একটা সময় গিয়ে ক্যান্সার হতে পারে। সাধারণত দেখা যায় যে আমি বলছিলাম একটু আগেই যে ফুসফুস ক্যান্সারের যে বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে সাধারণত ওল্ড টিবি, পুরনো কোনো টিবির যে ক্ষত, স্কার বলি আমরা, সেই স্কার থেকে অ্যাডেনোকার্সিনোমা ধরনের যে ফুসফুসের ক্যান্সার, সেটা হবার সম্ভাবনা থাকে। খুব যে বেশি তা না, কিন্তু এটা একটা আমাদেরকে কনসার্ন, আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হয়। ধন্যবাদ। আমরা ফুসফুস ক্যান্সার হওয়ার অনেকগুলো ঝুঁকির কথা জানলাম, অনেকগুলো কারণের কথা জানলাম। সরাসরি এবার চলে যাব আমরা ফুসফুসের ক্যান্সারের রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে একজন অনকোলজিস্টের কাছে বা একজন ফিজিশিয়ানের কাছে আসতে পারে। আচ্ছা, ফুসফুসের ক্যান্সার প্রথমত হচ্ছে, আমি অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে, হ্যাঁ, ক্যান্সার বিশেষজ্ঞরাও ফুসফুস ক্যান্সার ডায়াগনোসিস করেন, কিন্তু তার আগে এই ফুসফুসের ক্যান্সার হলে পরে যে ধরনের লক্ষণগুলো হয়, সেই লক্ষণগুলো নিয়ে কিন্তু রোগী সরাসরি খুব কমই অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান। তারা সাধারণত যান তাদের কাছে, আইদার তার এলাকায় যে জিপি প্র্যাকটিস করে, অর্থাৎ তার এলাকায় যে জেনারেল প্র্যাকটিস করেন তার কাছে যান, অথবা সেই এলাকায় যে মেডিসিন বিশেষজ্ঞ অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ এই ধরনের ডাক্তারের কাছে, হ্যাঁ, চেস্ট মেডিসিন বা এই ধরনের বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা, তাদের কাছে কিন্তু প্রথমত সাধারণত এই রোগীগুলো প্রথমত যায়। কারণ হচ্ছে যে যে ধরনের লক্ষণগুলোর কথায় যদি আসি, একটা কমন লক্ষণ বা হচ্ছে যে পেশেন্ট কাশি নিয়ে আসতে পারে।
হ্যাঁ, আগে বলা হতো যে মানে এখন এই কথাটা বলা হয় যে কারো যদি 3 সপ্তাহের অধিক কাশি থেকেই যায়, যেটা ভালো হচ্ছে না বিভিন্ন ঔষধপত্র খাওয়ার পরেও, তাহলে কিন্তু তাকে অবশ্যই ভালোভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা আসলে কি জন্য হচ্ছে সেটা দেখা উচিত। তো কাশি একটা প্রধান উপসর্গ যেটা নিয়ে সাধারণত রোগীরা আসে। এরপরে আরেকটা যেটা জিনিস নিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে কাশির সাথে রক্ত যাওয়া, যেটাকে আমরা বলি হেমোপ্টাইসিস, কাশির সাথে রক্ত যাওয়া, এটাও একটা লক্ষণ। পাশাপাশি যদি ক্যান্সারটা আরেকটু বেড়ে যায় তাহলে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, বুকে ব্যথা নিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে যে ফুসফুসের মধ্যেই ক্যান্সারটা যদি থাকে তাহলে এই ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। আবার আমরা জানি যে ক্যান্সার যদি চিকিৎসা না করা হয়, কিংবা চিকিৎসা করলেও অনেক সময় হতে পারে, বাট চিকিৎসা যদি না করা হয়, ক্যান্সারকে যদি অবহেলা করা হয়, তাহলে ক্যান্সার যেখানে তৈরি হচ্ছে সেখানেই থাকে না, এক সময় এটা ছড়িয়ে পড়ে। তো যেটাকে আমরা বলি মেটাস্টেসিস। তো ছড়িয়ে পড়া ক্যান্সারগুলো কিন্তু তখন যেই জায়গায় ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে সেখানকার কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। যেমন ফুসফুস ক্যান্সার আসলে ছড়ায় কোথায় কোথায়? প্রধানত ফুসফুস ক্যান্সার ছড়ায় হচ্ছে যে এটা এক ফুসফুস থেকে আরেক ফুসফুসে ছড়াতে পারে। তারপরে এটা আমাদের যে আমাদের যে লিভারে ছড়াতে পারে, আমাদের যে ব্রেনে ছড়াতে পারে, আমাদের হাড় বা বোনস, সেই বোনসে ছড়াতে পারে। আর এছাড়াও কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডে ছড়াতে পারে। প্রধানত ফুসফুস ক্যান্সার এই 4-5টা জায়গায় ছড়াতে পারে। এখন এক ফুসফুস থেকে যদি আরেক ফুসফুসে ছড়ায় তাহলে কিন্তু লক্ষণগুলো ওই একই রকম, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসতে পারে। কিন্তু এটা যদি, জি আমি বুঝতে পারিনি। ফুসফুসের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, সেটা এক ফুসফুস থেকে আরেক ফুসফুসে গেলেও একই উপসর্গ নিয়ে রোগী আসে, একই ধরনের উপসর্গগুলো নিয়ে আসে। যদিও যেই ফুসফুসে ক্যান্সারটার উৎপত্তি, সেই ফুসফুস থেকে আমরা জানি যে আমাদের দুটো ফুসফুস রয়েছে। আপনার পেছনে একটা ছবি দেখা যাচ্ছে, দর্শকদের জন্য এটা হেল্পফুল হবে। তো আমরা জানি যে আমাদের দুটো ফুসফুস রয়েছে। যেই ফুসফুসে ক্যান্সারটার শুরু হয়েছে সেখান থেকে যখন এটা অন্য কোনো ফুসফুসে চলে যায় তখন কিন্তু ওটার স্টেজ বা পর্যায়টা কিন্তু অনেক বেড়ে যায়, যেটাকে আমরা স্টেজ 4 বলি। বাট তো ফুসফুসের থেকে অন্য ফুসফুসে গেলে পরে একই ধরনের লক্ষণগুলো নিয়ে আসতে পারে, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এগুলো। এটা যখন লিভারে ছড়িয়ে যায় তখন লিভারে যদি অনেক বেশি ছড়ায় তাহলে পেটে ব্যথা নিয়ে আসতে পারে, কারণ আমাদের লিভার আমাদের পেটের মধ্যে থাকে। এছাড়াও লিভার ফাংশন অর্থাৎ জন্ডিস বা আমরা যে লিভার ফাংশন টেস্ট যে করি, বিলিরুবিন, এসজিপিটি, এই জিনিসগুলো বেড়ে যেতে পারে। আচ্ছা, যদি পেশেন্টের এটা কোনো হাড়ে, কোনো হাড্ডিতে বা বোনসের মধ্যে গিয়ে এটা পৌঁছায়, সে শরীরের যে কোনো বোনসেই সেটা যেতে পারে রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে। তো সেক্ষেত্রে কিন্তু তার হাড়ে ব্যথা বা অনেক সময় হাড়টা মানে বোনসগুলো ভঙ্গুর হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো নিয়ে রোগীরা আসতে পারে। আবার যদি এটা ব্রেনে চলে যায় তাহলে কিন্তু রোগী মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া অনেক সময়, কিংবা মাথা ব্যথা, বমি, এই জাতীয় লক্ষণগুলো নিয়ে আসতে পারে। সো লক্ষণগুলো মানে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো দুইভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে যে ফুসফুস ইটসেলফ, যেখান থেকে এই ক্যান্সারটার উৎপত্তি, সেখানে এটা কি কি লক্ষণ প্রকাশ করছে। আরেকটা হচ্ছে যে এটা যদি ছড়িয়ে যায় তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ করছে। সো এইভাবে সাধারণত লক্ষণগুলো প্রকাশ করে। ধন্যবাদ স্যার। আমার ঠিক এই প্রশ্নগুলাই আসলে আমার করার ছিল যে কোথায় কোথায় ছড়িয়ে পড়ে এই ব্যাপারটা নিয়ে। কারণ আমরা বাংলাদেশে আমরা যতটুকু দেখি, স্যার আরো ভালো বলতে পারবেন। এবং পরের প্রশ্নটাই আমার এটা যে আপনাদের কাছে যখন রোগীরা আসে কোন স্টেজে আসে? আমরা তো সবসময় জানি স্টেজ 1, 2, 3, 4, এবং যখন ছড়িয়ে পড়ে আপনি বললেন স্টেজ 4 ডিজিজ হয়ে যায়। তো কমনলি বাংলাদেশে হচ্ছে যে ফুসফুসের ক্যান্সার রোগীগুলা আপনারা পাচ্ছেন, তারা হচ্ছে কোন স্টেজটাই বেশি? আর্লি কেস কি বেশি পাওয়া যাচ্ছে নাকি বেশিরভাগই হচ্ছে একটু অ্যাডভান্স? এখন দুঃখজনক হলেও সত্য যে আমরা যে ফুসফুস ক্যান্সারের রোগীগুলোকে পাই এর অধিকাংশই আমরা সাধারণত স্টেজ 3 বা স্টেজ 4 এই স্টেজে পাই। তার কারণ, যে প্রধান কারণটা কি? স্টেজ 3 মানে আমরা জানি যে ক্যান্সারের 4টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4 সাধারণত।
স্টেজ 1 বা 2 কে একটু আর্লি স্টেজ বা একটু প্রাথমিক পর্যায়ের ক্যান্সার বলা হয়, আর স্টেজ 3 বা স্টেজ 4 এগুলোকে একটু বাড়তি অর্থাৎ অ্যাডভান্স স্টেজের ক্যান্সার বলা হয়। তো সেক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যে মানে প্র্যাকটিসে আমরা স্টেজ 3 বা স্টেজ 4 এই ধরনের স্টেজে বেশি পেয়ে থাকি। তার কারণ হচ্ছে যে আমাদের মানুষজনের মধ্যে সচেতনতার অভাব। আমরা সাধারণত সামান্য কাশি বা যদি কাশির সাথে কখনো রক্ত যাওয়া অথবা বুকে ব্যথা এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গ্রাহ্য করতে চাই না। দেখা যায় যে আমরা হয়তো অধিকাংশ রোগীরা কি করে, ইভেন কি মানে শহরের মধ্যেও অনেক রোগীরা আছে, শিক্ষিত মানুষজন আছে, হয়তো কাশি হচ্ছে, অনেক দিন ধরে কাশি ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে যে ফার্মেসিতে গিয়ে ফার্মেসির যে যিনি ওষুধ বিক্রি করেন তার কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে চেষ্টা করছে যে এটাকে দমিয়ে রাখা যায় কিনা। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে খুব আছে। তো এটা কিন্তু মোটেও ঠিক নয়, কারণ হচ্ছে যে এরকম দীর্ঘদিন ধরে যদি কাশি থাকে সেই জিনিসটাকে অবহেলা করা মোটেও ঠিক নয়। এজন্য যে এটা বলছি না যে এটা ক্যান্সারই হবে, কিন্তু ক্যান্সার ছাড়াও ফুসফুসের অনেক মারাত্মক মারাত্মক আরও রোগ রয়েছে, টিবি থেকে শুরু করে অন্যান্য অনেক রোগ রয়েছে, যেগুলোর যদি প্রপারলি চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু একটা মানুষের জন্য এটা মৃত্যুর কারণ, অনেক ঝুঁকির কারণ হতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে আসলে ওষুধ খেয়ে খেয়ে দমিয়ে রাখার চেষ্টা করা এটা মোটেও ঠিক নয়। আমি যেটা প্রথমেই বললাম যে 2-3 সপ্তাহের অধিক যদি কারো কাশি ভালো না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর আমরা জানি যে স্টেজ 3 বা স্টেজ 4 যেহেতু বলছি যে এটা অ্যাডভান্স স্টেজ, এই স্টেজে আসলে কিন্তু আসলে আমরা মানে চিকিৎসার যে ফলাফল, যে আশানুরূপ ফলাফল, সেইটা আমরা যতটুকু আশা করতে পারি এটা যদি আমরা আরও আর্লি স্টেজে প্রাথমিক অবস্থায় পেতাম, যেমন স্টেজ 1 বা স্টেজ 2 এই স্টেজে পেতাম, তাহলে কিন্তু আমরা এর চাইতে আরও বেশি চিকিৎসা সংক্রান্ত ফলাফল আশা করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি কথা যে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হই। এর প্রধান কারণ হিসেবে আমি দায়ী করব যে আমাদের মধ্যে অসচেতনতা এবং আমরা এই জিনিসগুলোকে গুরুত্ব না দেওয়া, এই কারণে কিন্তু আসলে আমরা এই অ্যাডভান্স স্টেজে ক্যান্সার পেয়ে থাকি, ফুসফুস ক্যান্সার পেয়ে থাকি। তো কিছু কথা এবং এই সচেতনতাটা গড়ে তোলার জন্যই কিন্তু এই যে নভেম্বর মাসটাকে অ্যাসাইন করা হয়েছে যে ফুসফুসের ক্যান্সারের জন্য। এবং অ্যাকচুয়ালি আমারও ভালো লাগছে যে আমি এটার একটা অংশ হতে পেরেছি, স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি এবং আশা করি আমাদের দর্শকরা এখান থেকে অবশ্যই তাদের জীবনে যাতে এই রিস্ক ফ্যাক্টর গুলা কিভাবে কমানো যায় বা যে প্রতিরোধের জন্য যে উপদেশগুলা দিবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে। সরাসরি চলে যাচ্ছি স্যার এখন রোগ তত্ত্বের ব্যাপারে, যে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সারের যে আপনারা যে এপিডেমিওলজি বা যাই হচ্ছে গবেষণার মাধ্যমে যদি বলা হয় যে কোন বয়স থেকে এই ফুসফুসের ক্যান্সারটা শুরু হতে পারে, শুধু কি বৃদ্ধির জন্য নাকি হচ্ছে যারা ইয়াং আছে তাদের মাঝেও এই ফুসফুসের ক্যান্সারটা হওয়ার কোনো ঝুঁকি থাকতে পারে? ফুসফুসের ক্যান্সারের যে গবেষণাগুলো রয়েছে যে কোন বয়সে এটা হয়, সাধারণত যদি আমরা খুব কমনলি চিন্তা করি, সাধারণত একটু বয়স্ক যারা তাদের মধ্যেই ফুসফুস ক্যান্সারের প্রকোপটা বেশি। কিন্তু তার মানে এটা নয় যে ফুসফুস ক্যান্সার ইয়াংদের মধ্যে হয় না। আমরা অনেক পেশেন্ট পাই যারা অ্যারাউন্ড 40 ইয়ার্স, 40 বছর, 35 থেকে 50 বছরের মধ্যে বয়স, তাদের মধ্যেও কিন্তু আমরা ফুসফুস ক্যান্সার পাই। ইভেন আমাদের প্র্যাকটিসে আমরা কিছু কিছু ফুসফুস ক্যান্সার কিন্তু এমনও পেয়েছি যে হয়তো 15 বছর, 17 বছর বয়সেও বা 13 বছর বয়সেও, যে সময় হয়তো সে ধূমপান শুরুই করেনি কোনোভাবে, তারপরেও কিন্তু ফুসফুস ক্যান্সার পাওয়া যায়। তবে এটা খুবই রেয়ার। সাধারণত 50 বছরের পরে আমরা যে রোগীগুলো পাই, 50-60 বছর বা 65 বছর এই বয়সেই সাধারণত আমরা ফুসফুসের ক্যান্সারগুলোকে পেয়ে থাকি। আর স্যার এই যখন ফুসফুসের ক্যান্সারের একটা রোগী একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যায়, রেসপিরেটরি মেডিসিনের কাছে যখন যায়, এরপরে সেখান থেকে শুরু করে তার সিমটম থেকে শুরু করে যে রোগ নির্ণয় করা পর্যন্ত যে জার্নিটা, সেখানে কিভাবে হচ্ছে রোগটা নির্ণয় করা হয়, ডায়াগনস্টিক টুলস গুলা যদি আমাদের। সাধারণত এরকম পেশেন্টরা যখন কোনো একজন জেনারেল ফিজিশিয়ান অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট বা বক্ষব্যাধি বা চেস্ট মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, প্রথমত ওনারা যেটা করেন সেটা হচ্ছে যে একটা চেস্ট এক্সরে, বুকের একটা এক্সরে করেন একটা ধারণা পাওয়ার জন্য যে ওই এক্সরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা পাওয়া যাচ্ছে কিনা।
সরাসরি যদি ফুসফুস ক্যান্সারে চলে যেতে চাই, ফুসফুস ক্যান্সারে এক্স রের মধ্যে একটা শ্যাডো, যেটাকে আমরা শ্যাডো বলি, বা একটা চাকা দেখা যায়, টিউমারের মতো দেখা যায়। তবে এক্স রে আসলে খুব বেশি যে আমাদেরকে ইনফরমেশন দিতে পারে এই ব্যাপারে এমন না বিষয়টা। পরবর্তীতে তারা যেটা করেন বা করা উচিত যেটা অ্যাজ এ ফিজিশিয়ান, সেটা হচ্ছে যে এই পেশেন্টের যদি এ ধরনের কোনো কিছু পাওয়া যায় তাহলে, বা অনেক সময় পাওয়া না গেলেও লক্ষণ যদি প্রশমিত না হয়, সেক্ষেত্রে সিটি স্ক্যান, বুকের এক্সট্রা সিটি স্ক্যান অফ চেস্ট আমরা বলি, সেই সিটি স্ক্যান করা উচিত। এবং যদি রোগীর কিডনি ফাংশন ভালো থাকে তাহলে কন্ট্রাস্ট আমরা বলি, রোগীরা বলে যে সিটি স্ক্যান করার সময় একটা ইনজেকশন দেওয়া হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যে ওই ইনজেকশন বা কন্ট্রাস্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সিটি স্ক্যানের যেই ছবিটা দেখব, যেই তার যে ফুসফুসের যেই চিত্রগুলো দেখব, সেখানে যাতে সেই জিনিসগুলো ভালো ভিজুয়ালাইজ হয়, ভালো দেখা যায়, সেই জন্য ওই কন্ট্রাস্টটাকে দেওয়া হয়। যাই হোক, তো এখন সিটি স্ক্যান আমাদেরকে আসলে অনেকগুলো ইনফরমেশন দিতে পারে। যেমন সিটি স্ক্যান আমাদেরকে ইনফরমেশন দিতে পারে যে এই ফুসফুস ক্যান্সার বা এ ধরনের কোনো চাকা বা কোনো গ্রোথ এখানে রয়েছে কিনা, পাশাপাশি এইটা কত বড়, মানে সাইজটা কত বড়, এটা তার আশেপাশের যে অন্যান্য স্ট্রাকচার বা অন্যান্য অর্গানগুলো রয়েছে সেটাকে ইনভলভ করেছে কিনা, তারপরে এটা বুকের মধ্যে পানি আছে কিনা, কারণ এই ফুসফুস ক্যান্সারের কারণে কিন্তু অনেক সময় বুকে পানি জমতে পারে। তো সেক্ষেত্রে ফুসফুসের যে পর্দা থাকে সেই পর্দায় পানি জমতে পারে, যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। তো এই প্লুরাল ইফিউশন আছে কিনা, এই ধরনের ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমাদেরকে এই সিটি স্ক্যান দিতে পারে। এরপরে সিটি স্ক্যান দিতে পারে, এরপরে যেটা করণীয়, এই ধরনের কোনো কিছু পাওয়ার পরে সাধারণত আমাদের দেশের যারা চেস্ট ফিজিশিয়ান বা যারা ডাক্তার আছেন তারা যেটা করেন, এই রোগীটার একটা সিটি গাইডেড এফএনএসি করান, অর্থাৎ ওই সিটি স্ক্যান গাইড করে ওই ফুসফুসের যে টিউমার দেখা যাচ্ছে সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করা। তো এই যে রস নিয়ে পরীক্ষা করতে বলা হয়, এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের অধিকাংশ রোগী ফুসফুস থেকে সিটি গাইডেড এফএনএসি করে, অর্থাৎ এখান থেকে রস নিয়ে পরীক্ষা করে ডায়াগনোসিস হয়। বাট সবসময় মনে রাখতে হবে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, নট অনলি ফুসফুস ক্যান্সার, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে রস নিয়ে পরীক্ষা করে ক্যান্সার ডায়াগনোসিস করার চাইতে যদি ওই জায়গা থেকে কোনো বায়োপসি নেওয়া যায়, অর্থাৎ ওখান থেকে যদি কোনো টিস্যু নিয়ে পরীক্ষা করা যায়, তাহলে কিন্তু আরও কনফিডেন্টলি ডায়াগনোসিস করা যায়। কারণ এফএনএসি যেটা আমরা বলি বা রস নিয়ে পরীক্ষা করা যেটা বলি, সেটা কিন্তু অনেক সময় আমাদেরকে মাইক্রোস্কোপের নিচে যারা এটা দেখে রিপোর্ট করেন তারা কিন্তু অনেক সময় একটু কনফিউজ থাকেন যে এটা অনেক সময় আমাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারে না। বাট বায়োপসি কিন্তু 90% বা মোর দেন 90% ক্ষেত্রে আমাদেরকে প্রপার ইনফরমেশনটা দিতে পারে। এই জন্য বায়োপসি যদি করা যায় ভালো। আমাদের দেশে যদিও এখন পর্যন্ত বেশিরভাগ রোগী ফুসফুস ক্যান্সারের সিটি গাইডেড এফএনএসির মাধ্যমেই ডায়াগনোসিস হচ্ছে, তারপরেও যারা এই বায়োপসি করার জন্য কাজ করছেন, কিংবা এই ধরনের ম্যান পাওয়ার আমাদের দেশে আরও ডেভেলপ করা উচিত, আরও মানুষজন যারা এই কাজগুলো করেন তাদেরকে আরও ভালো ট্রেনিং নিয়ে আসা উচিত, যাতে এই যে সিটি গাইডেড বায়োপসি যেটাকে আমরা বলি সেই বায়োপসি করা যায়, তাহলে আমরা ডায়াগনোসিস করতে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে ডায়াগনোসিসে যদি ক্যান্সার আসে, আমি এখনই ধরনে আসছি না, তবে ডায়াগনোসিসে যদি ফুসফুসের ক্যান্সার আসে, তখন একজন চেস্ট মেডিসিন স্পেশালিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট বা জেনারেল ফিজিশিয়ান তারা যেটা করেন সেটা হচ্ছে যে, বা করা উচিত যেটা, সেটা হচ্ছে যে তাকে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করা। এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রতিনিয়ত একটা ক্যান্সার যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিনিয়ত ক্যান্সারের যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে, প্রতিনিয়ত এটা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বাড়তে থাকে। সো যত বেশি দেরি হবে তত বেশি কিন্তু রোগটার বিস্তৃতিটা বাড়তে থাকবে। কাজেই এই দেরিটা যাতে কোনো রোগীর ক্ষেত্রে না হয়, সেই কারণে অবশ্যই উচিত দেন অ্যান্ড দেন যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস হওয়ার পরে পরেই এটাকে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে পাঠিয়ে দেওয়া। কারণ ক্যান্সার বিশেষজ্ঞ এই রোগীটা পাওয়ার পরে তার অন্যান্য লক্ষণ বা অন্যান্য সিমটমস হিস্ট্রি এগুলো সব নেওয়ার পরে কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ তখন নির্ধারণ করবেন যে এই রোগীটা আসলে কোন স্টেজে আছে, এবং সেই স্টেজ নির্ধারণের যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেগুলোর মাধ্যমে এই রোগীর স্টেজ বা পর্যায় নির্ধারণের জন্য পরীক্ষা নিরীক্ষা করে এটা ব্যবস্থা করার জন্য ক্যান্সার বিশেষজ্ঞ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এইভাবেই আসলে রোগী ক্যান্সার বিশেষজ্ঞের কাছে এসে পৌঁছায়। খুবই সুন্দর করে স্যার আমাদের সামনে তুলে ধরলেন একজন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীর যে প্রাথমিক জার্নিটা, কিভাবে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে একজন অনকোলজিস্টের দোরগোড়ায় তিনি পৌঁছালেন। স্যারের কাছে স্যার যে ব্যাপারটা আলোকপাত করছিলেন খুবই গুরুত্বপূর্ণ, এফএনএসি ভার্সেস বায়োপসি সম্পর্কে। এবং আমাদের দেশে মোটামুটি প্রায় সব জায়গাতেই এফএনএসি করাটা একটু বেশি হচ্ছে সহজ বা বেশি প্র্যাকটিস করা হয়। কিন্তু হচ্ছে আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যারের কাছে যদি একটা পেশেন্ট আসে যার হচ্ছে এফএনএসি করা, তারপরে স্যারের কাছে আসলে এরপরে আপনারা কিভাবে, অনকোলজিস্টরা কিভাবে হচ্ছে ফার্দার জার্নিটা প্রসিড করেন? কারণ একটা এফএনএসি তো নট সাফিসিয়েন্ট টু প্ল্যান দ্য প্রপার ম্যানেজমেন্ট। সো এরপরে টুকুতে আসলে কি মানে আবারও কোর বায়োপসি করতে হবেই এরকম কিছু, বা কোর বায়োপসি করলে আমরা হচ্ছে কি ইনফরমেশন গুলো পাবো যেটা আসলে জানা জরুরি রোগীর চিকিৎসা পদ্ধতি ঠিক করার জন্য? ধন্যবাদ। তো এইভাবে একটা পেশেন্ট এফএনএসি করে আমাদের কাছে আসার পরে তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আসলে পেশেন্টের যে সিটি স্ক্যান যদি করা থাকে তাহলে আমরা সিটি স্ক্যানটা দেখি। সিটি স্ক্যানে আমরা একটু অ্যাসেস করার চেষ্টা করি যে এই যে অসুখটা বা ক্যান্সারটা আছে সেটা আসলে কোন জায়গায় আছে ফুসফুসের, কারণ সেটা ইম্পর্টেন্ট ফর বায়োপসি। কারণ এটা যদি হার্টের খুব কাছে থাকে, আমি যেটা বলছিলাম যে আমাদের এই মানে বায়োপসি, ফুসফুস থেকে যে বায়োপসি সেটা করার জন্য সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আসলেই আমাদের দেশে নাই। খুব কম সংখ্যক লোক এটা নিয়ে কাজ এখন পর্যন্ত করেন বায়োপসি করার জন্য ফুসফুস থেকে। তো ফুসফুস থেকে বায়োপসি করার জন্য যেহেতু কম সংখ্যক লোক কাজ করেন, কাজে আমাদেরকে বিবেচনা করতে হয় যে যেই জায়গায় এই ক্যান্সারটা রয়েছে সেটা আসলে কোনো আশেপাশে কোনো এমন কোনো অর্গান রয়েছে কিনা যেটা বায়োপসি করতে গেলে যদি বাই চান্স ক্ষতিগ্রস্ত হতে হয় কিনা, এই জিনিসটা আমরা বিবেচনা করি। অনেক সময় আমরা রেডিওলজিস্টের কাছে পাঠাই, যারা এই কাজগুলো করেন তাদের কাছে পাঠাই যে বায়োপসি করে দেওয়া যাবে কিনা সেটার জন্য। কারণ বায়োপসি যদি আমি করতে পারি তাহলে আমার কতগুলো বেনিফিট হয় দেখেন। একটা হচ্ছে যে আমি বললাম যে এফএনএসি আমাদেরকে 50% টাইমই কিন্তু অনেক সময় আমাদেরকে একটু মিসলিডিং ইনফরমেশন বা একটু ভুল ইনফরমেশন দিতে পারে। অনেক সময় হয়তো ক্যান্সারের ধরনটা আমরা বুঝতে পারছি না, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আমাদেরকে মিসলিড করছে যে আসলে এটা ক্যান্সার কিনা এরকম। বাট যদি আমরা বায়োপসি করে কনফার্ম হতে পারি তাহলে কিন্তু আমরা 90% ক্ষেত্রে আমরা এটা মোর দ্যান 90% ক্ষেত্রে আমরা কনফার্ম হতে পারছি যে এটা কোন ধরনের ক্যান্সার। ফুসফুস ক্যান্সার, ফুসফুস ক্যান্সারের অনেকগুলো ধরন রয়েছে। আমরা যদি খুব সহজে নামগুলো বলতে চাই, দুই একটা নাম, সেটা হচ্ছে যে স্মল সেল লাং ক্যান্সার আছে, নন স্মল সেল লাং ক্যান্সার আছে। নন স্মলের মধ্যে আবার অ্যাডেনোকার্সিনোমা আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে। এগুলো হচ্ছে কমন। তো এই জিনিসগুলো কিন্তু বায়োপসি করলে পরে এফএনএসিতেও পাওয়া যায় মাঝে মাঝে, কিন্তু বায়োপসি করলে পরে আরও অনেক বেশি কনফার্ম হওয়া যায়। পাশাপাশি এই আমাদের মানে লেটেস্ট বা আমাদের যে রিসেন্ট যে ফুসফুস ক্যান্সার নিয়ে চিকিৎসার যে প্র্যাকটিস ট্রেন্ড, সেটার মধ্যে আরও কিছু ইনফরমেশন যেগুলোকে বলা হয় যে রিসিপ্টর স্টাডি করা হয়, সেই রিসিপ্টর স্টাডি কিন্তু আসলে এফএনএসি বা রস নিয়ে যে পরীক্ষা করা সেটার মাধ্যমে করাটা কঠিন। তো সেই কারণে আমরা যদি বায়োপসির টিস্যু থাকে আমাদের কাছে, সো সেই টিস্যু দিয়ে কিন্তু আমরা এই রিসেপ্টর স্টাডি করতে পারি। এবং এই রিসেপ্টর স্টাডি পজিটিভ থাকলে আমরা যে ক্যান্সারের চিকিৎসায় আমরা আসবো, বাট ওই মুখে খাওয়ার ওষুধ, আমি এখন আপাতত এটুকুই বলছি যে মুখে খাওয়ার ওষুধ দেওয়ারও সুযোগ থাকতে পারে যদি আমরা বায়োপসির পরে ওই বায়োপসির টিস্যু দিয়ে যদি আমরা রিসেপ্টর স্টাডি করতে পারি। আচ্ছা, বায়োপসি যদি না করা থাকে, এফএনএসি যদি থাকে এবং বায়োপসি করা যদি সম্ভব না হয়, তাহলে আমি অ্যাজ এ ক্যান্সার বিশেষজ্ঞ আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ক্যান্সারের পর্যায় নির্ধারণের জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এখন রোগীদের মাঝে একটা ধারণা থাকে যে চিকিৎসা করাতে তো অনেক খরচ হবে হয়তোবা, তাহলে পরীক্ষা নিরীক্ষা করতেও অনেক খরচ হবে, এই এত খরচ কিভাবে কুলানো যাবে। কিন্তু এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের অধিকাংশ মানুষের পক্ষেই কিন্তু সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো, সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা এগুলো সম্ভবপর হয় না। তারপরও অ্যাজ এ চিকিৎসক, একজন ক্যান্সারের চিকিৎসক হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমি আমার রোগীকে, আমার রোগীর রোগটা সম্পর্কে, এটার পর্যায় নির্ধারণের জন্য কি কি করা উচিত সেই জিনিসটা অন্তত তার কাছে এক্সপ্লেইন করা, তার কাছে ব্যাখ্যা করা। সবাই করতে পারবে না, এটা আমরাও জানি, কিন্তু তারপরেও তার কাছে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অন্তত সে জানবে যে আমার হয়তো করার মানে
দরকার ছিল কিন্তু আমি করতে পারি নাই। তা না হলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেক সময় তারা দেখা যায় যে পরবর্তীতে যদি এটা না করানো হয়, অনেক সময় দেখা যায় যে তারা পরে পরে এসে জিজ্ঞেস করতে পারে চিকিৎসককে যে আমার তো আপনি করালেও পারতেন, তাহলে করাননি কেন। এই জন্য আমরা মনে করি যে অবশ্যই সব রোগীর কাছেই জিনিসটা ব্যাখ্যা করা উচিত, খোলাসা করে চিকিৎসা করানো উচিত, জিনিসগুলোকে সহজ করে নিতে হবে। আমি সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে ক্যান্সারের যে বিষয়টা সেটা রোগী বা রোগীর আত্মীয় স্বজনের কাছে একটু সহজ করে বুঝিয়ে বলা। তাতে হয় কি, এই কঠিন রোগের জন্য যে কঠিন যে জার্নিটা, কঠিন চিকিৎসার যে বিষয়টা, এই জিনিসটা পাড়ি দেওয়ার জন্য বা জিনিসটা ট্রাভেল করার জন্য তাদের খুব মানে জিনিসটা সহজ হয়, তারা খুব ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। আদারওয়াইজ তারা যদি না জানে যে কোনটার পরে কি করতে হবে বা কেন করতেছি, একটা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমি বলে দিই যে এই যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে এটা করার উদ্দেশ্য কী। কারণ অনেক রোগী আছে যে যাদের কাছে আপনি যদি তাদের পরীক্ষা দিয়েছেন কিন্তু উদ্দেশ্যটা না বলে দিলে তারা কিন্তু মনে করতে থাকে যে এটার কি আসলেই দরকার ছিল, কেন করতে দিচ্ছে, এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট করে। কিন্তু আমরা যদি তাদেরকে বুঝিয়ে বলতে পারি যে এই পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে আপনার রোগের পর্যায়টা দেখা, ক্যান্সারগুলো সাধারণত ফুসফুস ক্যান্সার এসব জায়গায় যেতে পারে, কাজেই আমাদের ওই জায়গাগুলোতে পরীক্ষা করে একটু দেখার দরকার রয়েছে যে ওইসব জায়গায় গেছে কিনা, এবং পর্যায় নির্ধারণ করেই আমাদেরকে চিকিৎসায় আগাতে হবে। কারণ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের জন্য যে রোগীর চিকিৎসা তৃতীয় বা চতুর্থ পর্যায়ের জন্য একই চিকিৎসা নয়, চিকিৎসার ধরনে ভিন্নতা আসতে পারে। সেই জিনিসগুলো যদি তাকে বুঝিয়ে বলা যায় তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিসে দেখেছি বেশিরভাগ রোগী কিন্তু আপত্তি করে না। হ্যাঁ, যাদের একেবারেই সামর্থ্য নেই তাদেরকে আমরা বলি যে আপনি তাহলে এমন কোনো জায়গায় যান যেখানে আপনার একটু কম খরচে করতে পারবেন চিকিৎসা, কিংবা আমরা এই ফাঁকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের জেলা শহরগুলোতে সমাজ কল্যাণ অধিদপ্তরের যে এক অফিস রয়েছে সেখান থেকে কিন্তু ক্যান্সার রোগীদের জন্য একটা ফর্ম দেওয়া হয়। আমাদের কাছে অনেক রোগী আসে, এই ফর্ম পূরণ করে নিয়ে আমাদের একটা ওখানে ডাক্তারদের, ক্যান্সারের চিকিৎসকদের একটা লেখার জায়গা রয়েছে, যেটা মাধ্যমে কিন্তু আমাদের অনেক রোগীরা অর্থনৈতিক সহায়তা পায়। তো এই জিনিসটা এই জন্য এখানে বলছি, অনেক রোগীরা এটা জানে না, যে কারণে কিন্তু এই সুযোগটা থেকে তারা বঞ্চিত হয়। কিন্তু আমরা কিন্তু অনেক রোগীদের পাই যে যারা এটা ব্যবহার করে অন্তত যে কটা টাকাই পাক না কেন, আমি যতটুকু জানি যে প্রায় 50,000 টাকার মতন তারা পায়। সো এটাও কিন্তু তার জন্য অনেক, কারণ লম্বা সময়ের চিকিৎসা করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্পফুল হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা পর্যায় নির্ধারণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো, সেই পরীক্ষার আসলে আমরা অফার করি স্ট্যান্ডার্ড, যেটা আমি পার্সোনালি যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা আমি অফার করি। এরপরে যদি রোগী না করতে পারে তাহলে যেটুকু তার সামর্থ্যের মধ্যে আছে সেটার মাধ্যমে কতটুকু আগানো যায় সেটা আমরা চেষ্টা করি। এর মধ্যে সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এমআরআই বা বোন স্ক্যান, তারপরে অন্যান্য রক্ত পরীক্ষা, তারপরে চিকিৎসা দেওয়ার জন্য তার ফিটনেস আছে কিনা সেসব দেখা, হার্টের কন্ডিশন দেখা, অন্যান্য জিনিসগুলো, এই জিনিসগুলো, কিডনির কন্ডিশন দেখা, লিভারের কন্ডিশন দেখা, ব্লাড, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা সাধারণত তাদের পর্যায় নির্ধারণ করি। এখন সেটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন সবাই আমার দেশের, বাংলাদেশের মানুষ সবাই স্ট্যান্ডার্ড যেটা, এটা তো আর ইউরোপ আমেরিকা না যে এখানে প্রত্যেকটা রোগী ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। এখানে কিন্তু পেশেন্টকে তার নিজের পকেট থেকে খরচ করেই কিন্তু সমস্ত কিছু করতে হয় অধিকাংশ ক্ষেত্রে। সরকারি হাসপাতালে যে সাপোর্টগুলো রয়েছে সেটা অনেক রোগী নিতে পারে, কিন্তু অধিকাংশ রোগী নিতে পারে না। কারণ হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে বা ক্যান্সারের চিকিৎসার জন্য সরকারি পর্যায়ে ফ্যাসিলিটিস অনেক তৈরি হয়েছে, বাট এখনও তা অপ্রতুল, যেই কারণে দেখা যায় যে নিজের পকেট থেকেই কিন্তু খরচ করতে হয়। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা আমি প্রেফার করি, যেটা আমি বলবো, যেটা স্ট্যান্ডার্ড যেটা সেটা জানিয়ে তারপরে তার সামর্থ্য অনুযায়ী জিনিসটাকে কাস্টমাইজ করা, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আগাতে পারবো। এই পর্যায় নির্ধারণ হয়ে যাওয়ার পরে এরপরে আমরা ঠিক করি যে আসলে আমরা কি ধরনের চিকিৎসাতে যাব। বলেন। ধন্যবাদ স্যার। আমি নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথাগুলো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে স্যার এত সহজ করে ব্যাপারটা উপস্থাপন করছেন সবার কাছে, আমাদের রোগীরা যারা শুনবেন তারা অনেকটা সাহস পাবে। কারণ যখনই কারো ফ্যামিলিতে বা কেউ যখন নিজে ক্যান্সার আক্রান্ত হয়, এই যে মেসেজটা, এটা যে আসলে কতটুকু মেন্টাল স্ট্রেস ক্রিয়েট করে সেটা ওই ব্যক্তি ছাড়া কিন্তু আসলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়।
হয়তো অনেক বছর ধরে স্যাররা চিকিৎসা করছেন বা আমরা পড়াশোনা করছি, আমাদের কাছে জিনিসটা যতটুকু ইজি, একটা ব্যক্তির কাছে বা একজন রোগীর কাছে আসলে ততটা সোজা নয়। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, জার্নিটা কিন্তু এতটা কঠিন নয় যদি আপনি ব্যাপারটা বুঝতে পারেন সম্পূর্ণভাবে। এবং স্যার যেটা বলছিলেন যে বাংলাদেশে কিন্তু ক্যান্সার চিকিৎসার মোটামুটি সকল উন্নত যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে স্যাররা আছেন তারা কিন্তু সবটুকুই রপ্ত করে দিয়েছেন। এখানে আমাদের আর্থিক কিছু সমস্যা প্রতিরোধের জন্য সবসময় আপনাদেরকে জানতে হবে আসলে কোনটা স্ট্যান্ডার্ড, এবং এরপরে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমরা হচ্ছে সেই চিকিৎসাটা গ্রহণ করবো। কিন্তু সবার আগে হচ্ছে জানতে হবে যে আসলে কোনটা সঠিক, এবং সেইটাই গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই তার মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিয়েছেন যে আমাদের জেলায় জেলায় যে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে একটা সাহায্যের যে সুযোগ রয়েছে। আশা করি অনেকে এটা যারা জানেন না তারা এখান থেকেও বেনিফিটেড হবে। তো এরপর আমরা চলে যাব স্যারের কাছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, যে ফুসফুসের ক্যান্সারের যে স্টেজ অনুযায়ী আমাদের কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে, একটু যদি স্যার সংক্ষেপে। আচ্ছা, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নিয়ে সহজ করে বলতে গেলে আমরা অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, এই ধরনের যে নামগুলো বললাম এগুলো আসলে চিকিৎসার অংশ। এখন সব রোগীর ক্ষেত্রে সব কিছু প্রযোজ্য নয়, বা সব রোগীর ক্ষেত্রে সব কিছু, আবার সব রোগীকে সব কিছু দেওয়াও যায় না। তো আমাদেরকে এই যে চারটা বললাম এই জিনিসগুলোর মধ্যে আসতে হয়। এখন একে একে আসি। যেটা হচ্ছে যে ক্যান্সারটা যদি খুবই ছোট অবস্থায় থাকে, খুব আর্লি স্টেজে থাকে, তাহলে কিন্তু অপারেশন বা সার্জারির করার একটা সুযোগ আছে। যারা কার্ডিওথোরাসিক সার্জনরা রয়েছেন, মানে থোরাসিক সার্জনরা রয়েছেন, তারা হচ্ছে যে এই ফুসফুস ক্যান্সারের সার্জারি করেন। এই সার্জারির জন্য অনেক উন্নত টেকনিক রয়েছে, যেগুলোর মাধ্যমে ইভেন অনেক ভিডিও অ্যাসিস্টেড টেকনিক রয়েছেন, যেগুলোর মাধ্যমে কিন্তু সার্জনরা সার্জারি করেন। উন্নত বিশ্বে রোবোটিক সার্জারিও করা যায়, আমাদের দেশে এখনও হয়তো নয়। তারপরেও যে সার্জারির যে বিষয়গুলো রয়েছে, খুবই প্রাথমিক অবস্থায় থাকলে সার্জারি করার সুযোগ রয়েছে। এবং সার্জারি করলে, যদি সার্জারি করার মতো অবস্থায় থাকে, সার্জারি করলে অবশ্যই এটা একটা ভালো দিক, অবশ্যই বলবো। আচ্ছা, বাট আমাদের দুর্ভাগ্য, যে প্রথমেই বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ রোগী হচ্ছে যে সার্জারি করার মতন স্টেজে আসলে আমাদের কাছে আসে না, আসে হচ্ছে একটু অ্যাডভান্স, একটু বাড়তি অবস্থায় নিয়ে। সেক্ষেত্রে আমরা দুটো ভাগে বলতে পারি। একটা হচ্ছে লোকালি অ্যাডভান্স, অর্থাৎ ফুসফুসের যেখানে ক্যান্সারটা হয়েছে তার আশেপাশে এটা ইনভলভ করে আছে, হ্যাঁ, এটাকে বলা হয় লোকালি অ্যাডভান্স। আরেকটা হচ্ছে মেটাস্টেটিক বা স্টেজ 4 ডিজিজ, অর্থাৎ যেখানে এটার উৎপত্তি সেখান থেকে এটা ছড়িয়ে গিয়ে অন্যখানে চলে গেছে, সেটাকে বলা হয় স্টেজ 4 ডিজিজ বা মেটাস্টেটিক ডিজিজ, অর্থাৎ ছড়িয়ে পড়া ক্যান্সার। তো আমরা সাধারণত রেডিওথেরাপির খুবই গুরুত্বপূর্ণ রোল রয়েছে লোকালি অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ মেটাস্টেটিকের ক্ষেত্রেও রয়েছে। রেডিওথেরাপির মাধ্যমে, রেডিওথেরাপি জিনিসটা কি? রেডিওথেরাপি হচ্ছে যে একটা রেডিওথেরাপির মেশিন থাকে, সেই মেশিনের মধ্যে রে, অর্থাৎ রশ্মির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা হয়। সে রশ্মির চোখে দেখা যায় না, সে রশ্মির তাপ অনুভূত হয় না। আমি এগুলো বলার কারণ হচ্ছে যে রোগীদের অনেক ধারণা থাকে যে এটা কী ধরনের রে, এটা কি গরম লাগবে কিনা, পুড়ে যাবে কিনা। আসলে এটা চোখে দেখা যায় না, তাপ অনুভূত হয় না। হ্যাঁ, পুড়েও যায় না এটা, তবে একটা স্কিনের মধ্যে দিয়েই তো এটা যায় শরীরের ভিতরে। ফুসফুসের মধ্যে পেতেও গেলে তো ফুসফুসের উপরে যে আমাদের শরীরের যে চামড়াটুকু রয়েছে, স্কিনটুকু রয়েছে, সেটা ভেদ করে তো যেতে হবে। এক্ষেত্রে অনেক সময় হয়তো স্কিন কালো, সেটা বিভিন্ন গ্রেডিং আছে, সে অনুযায়ী স্কিনটা ব্ল্যাকেনিং বা একটু কালচে হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে। বাট পুড়ে যায় না বা এটা কোনো তাপ অনুভূত হয় না, কাজে এটাকে ভয় পাওয়ার কিছু নেই। রোগীরা, মানে আমরা সবাই কিন্তু জানি যে আমরা এক্স রে করি, তাই না? এক্স রে করি বিভিন্ন রোগের ডায়াগনোসিস করার জন্য, আমরা এক্স রে করি। তো এই যে এক্স রে, সেই এক্স রে যে রশ্মিটা, এই রশ্মির মাধ্যমেই কিন্তু এই রেডিওথেরাপির মেশিনে ক্যান্সারের চিকিৎসা করা হয়, যেটা আমরা সাধারণত লাইন্যাক মেশিন বা লাইনিয়ার এক্সেলারেটর যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে যে চিকিৎসাটা করি। কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে যখন আমরা এক্স রে করি ডায়াগনোসিস করার জন্য, হ্যাঁ, সবাই যে বলে যে এক্স রে করে আসতে হবে, সেই এক্স রে ডায়াগনোসিস করার জন্য যে আমরা যে এক্স রে করি, সেটা আসলে একটু লো ডোজ এক্স রে, একটু কম ডোজের এক্স রে। আর যেটা দিয়ে আমরা চিকিৎসা করি এটাও এক্স রে, এটা একটু হাই ডোজ, অর্থাৎ একটু বেশি ডোজের এক্স রে। এটা হচ্ছে যে এক্স রের মাধ্যমে যে আমরা চিকিৎসা করি সেটা বললাম।
আর এই রেডিওথেরাপি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিদিন আপনারা এক্স রে বা সিটি স্ক্যান যেভাবে করা হয় সেভাবে রেডিওথেরাপি দেওয়ার সময় রোগীকে একটা নির্দিষ্ট সময় ধরে, সেটা রেডিওথেরাপি কতদিন দেওয়া হবে তার উপর ডিপেন্ড করে, রোগের অবস্থান ভেদে, রোগের পর্যায় ভেদে কতদিন দেওয়া হবে। সাধারণত 5, ইভেন একদিনও আছে, একদিন, 5 দিন থেকে শুরু করে 10 দিন, 15 দিন কিংবা 30 দিন, 35 দিন, এরকম বিভিন্ন সাইকেল বা বিভিন্ন শিডিউল, প্রোটোকল আছে। সেই প্রোটোকলের মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া হয়। এবং রেডিওথেরাপি বিষয়টা হচ্ছে যে রেডিওথেরাপি, অনেকে জিজ্ঞেস করেন যে রেডিওথেরাপি কতদিন পর পর দিতে হবে। রেডিওথেরাপি সাধারণত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে প্রতি সপ্তাহে, যদি আমরা 30টা রেডিওথেরাপি মনে করেন দিব, প্রতি সপ্তাহে 5টা করে আমরা রেডিওথেরাপি দিব, আর 2 দিন করে সপ্তাহে গ্যাপ থাকবে। এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সারা ওয়ার্ল্ড, আপনি যেখানেই যান রেডিওথেরাপি এই প্রোটোকলেই সাধারণত দেওয়া হয়। আচ্ছা, আর এই যেটা বললাম যে রেডিওথেরাপিতে ভয় পাওয়ার কিছু নেই। রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার চাইতে অনেক কম। ইভেন অনেক সময় এই যে থোরাসিক যে সার্জারির কথা বলছি, থোরাসিক সার্জারি কিন্তু একটু বেশ বড় ধরনের সার্জারি, এবং এটা রোগীরা একটু চিন্তিত হয়ে পড়ে, ভয় পায়। বাট যদি কোনো পেশেন্টের একটু বাড়তি স্টেজে চলে গেছে, যেটা সার্জারির মতন অবস্থায় নাই, কিংবা অনেক সময় আমরা এখন আধুনিক মডার্ন যে রেডিওথেরাপি, সেই রেডিওথেরাপিতে কিন্তু অনেক ছোট ফুসফুস ক্যান্সারকে, যেটা একটু ফুসফুসের পেরিফেরিতে লোকেটেড, এরকম যদি ক্যান্সার হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলা হয় যে রেডিওথেরাপির মেশিনের মাধ্যমেও সার্জারি করা যায়। এটাতে কোনো কাটাছেঁড়া করতে হয় না। সেটাকে বলা হয় এসবিআরটি, অর্থাৎ স্ট্র্যাটেজিক বডি রেডিওথেরাপি। অর্থাৎ হয়তোবা 3 দিন বা 5 দিন রেডিওথেরাপি দিলেই ওইটাকে, ওই যে ক্যান্সারটা রয়েছে সেই ক্যান্সারটাকে, ওখানকার ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলা সম্ভব। এবং ওই জায়গাটুকুকে কেটে নিয়ে আসলে যেরকম আউটকাম পাওয়ার কথা চিকিৎসা পরবর্তী, এই রেডিওথেরাপির মাধ্যমেও কিন্তু সেই আউটকাম পাওয়া যায়। এবং সুখের বিষয় হচ্ছে অনেক বেশি সেন্টারে না হলেও বাংলাদেশেই কিন্তু এই চিকিৎসা এখনই অ্যাভেলেবেল। সামনে হয়তো আরও অনেক সেন্টার এই চিকিৎসা দিতে পারবে। আচ্ছা, এছাড়া আধুনিক যে রেডিওথেরাপি আমাদের দেশে কিংবা ভারতে কিংবা উন্নত বিশ্বে যেই রেডিওথেরাপি ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয়, যেটাকে বলা হয় 3D CRT টেকনিক, অর্থাৎ 3 ডাইমেনশনাল কনফর্মাল রেডিওথেরাপি, এর মাধ্যমেই কিন্তু সারা বিশ্বে রেডিওথেরাপি দেওয়া হয়। IMRT, এর মাধ্যমেই কিন্তু সারা বিশ্বে রেডিওথেরাপি দেওয়া হয়। সেটা শুধু ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য না, আরও অনেক ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আজকের আলোচনা ফুসফুস ক্যান্সার। তো এই যে 3D CRT IMRT, যেটার মাধ্যমে সারা বিশ্বে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, এই চিকিৎসা আমাদের দেশে কম করে হলেও সরকারি বেসরকারি মিলে প্রায় 15 থেকে 20টা হাসপাতালে এই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। এটা আমি স্বীকার করছি, বাংলাদেশের জনসংখ্যার তুলনায়, রোগের সংখ্যার তুলনায় এটা অপ্রতুল। তারপরেও এই চিকিৎসা যে আমাদের দেশে নাই, বিষয়টা তেমন না। এই চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল, আমরাই এই চিকিৎসা করছি। কাজেই এই ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই যে রোগ ডায়াগনোসিস হওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় গেলেন কিনা। যদি সঠিক জায়গায়, যে কোনো রোগের ক্ষেত্রে, নট নেসেসারি ক্যান্সার, যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি সঠিক জায়গায় না যান, তাহলে কিন্তু সঠিক উপদেশটা আপনি পাবেন না, সঠিক লাইনে আপনাকে পরিচালিত করা হবে না, আর তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাবেন না। তখন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, অনেক পয়সা খরচ করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবেন, কিন্তু আপনার সময় নষ্ট হবে, সঠিক চিকিৎসাটা আপনি পাবেন না। এই জন্য জাস্ট অনুষ্ঠানের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে অনেকের ধারণা ছিল, বা অনেকেই ধারণা আছে এখনও হয়তো বা, যে এই চিকিৎসাগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা। কথা নিঃসন্দেহে বলতে চাই যে বাংলাদেশেই এই উন্নত চিকিৎসাগুলো অনেকগুলো হাসপাতালে সরকারি বেসরকারি পর্যায়ে অ্যাভেলেবেল। আচ্ছা, এরপরে আসি কেমোথেরাপির কথা। কেমোথেরাপিও ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা। এইটা নিয়েও মানুষের মাঝখানে অনেক কোয়ারি, অনেক প্রশ্ন রয়েছে যে আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসার জন্য যে কেমোথেরাপি, এই কেমোথেরাপি আদৌ পাওয়া যায় কিনা। এই ব্যাপারে বলতে চাই, উন্নত বলতে খুব ক্লাস, অর্থাৎ যেই রিসার্চ, যারা এই গবেষণা করেন এই কেমোথেরাপির ঔষধগুলো নিয়ে, সেই রিসার্চ করার যে ঔষধ কোম্পানিগুলো রয়েছে, তাদের ঔষধও যেমন আমাদের দেশে অ্যাভেলেবেল, তেমনি আমাদের দেশের অনেকগুলো প্রথম সারির
ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে যারা ক্যান্সারের ওষুধ আজকে থেকে প্রায় 12 বছর আগে থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করছে, এবং এই সেক্টরটা, এই জায়গাটা কিন্তু অনেক ভালো ডেভেলপ করছে। কাজেই আমাদের দেশেও অনেক ঔষধ, ক্যান্সারের অনেক ঔষধ তৈরি হয়, প্রচুর ওষুধ তৈরি হয়। এবং এই কথা গর্ব করে অ্যাজ এ বাংলাদেশি এই কথা গর্ব করে বলতে চাই, আমাদের দেশ থেকে প্রথম সারির ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর অনেকগুলো ওষুধ কিন্তু এখন বিদেশে রপ্তানি করা হয়, ইভেন এমন অনেক দেশে পাঠানো হয়। ইভেন আমাদের দেশের বেশ কিছু ওষুধ আমি জানি, আমরা ক্যান্সারে প্র্যাকটিস করতে গিয়ে জানি, ভারতেও তৈরি হয় না এমন ওষুধ আমাদের দেশ থেকে ভারতে গিয়ে ভারতের ডাক্তাররা প্রেসক্রাইব করেন, আমাদের দেশ থেকে ওই দেশে ঔষধ রপ্তানি করা হয়। সো একজন বাংলাদেশি হিসেবে এটা আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা এই জন্য আসলেই গর্বিত যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো অনেক দূরে গিয়েছে। হ্যাঁ, ঔষধের দামের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রিসার্চ মলিকিউল বা উন্নত ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা প্রথম গবেষণা যারা করে, তাদের ওষুধগুলোর দাম খানিকটা বেশি, সেটা সারা বিশ্বেই বেশি। আমাদের দেশে ওই কোম্পানিগুলোর দাম কিন্তু সাবসিডাইজ করে কমিয়ে রাখা আছে। কাজেই এটা আমাদের জন্য, আমাদের দেশের যে তৃতীয় বিশ্বের দেশ, সেই জন্য কিন্তু ওই কোম্পানিগুলো এই ওষুধগুলোর দাম অন্যান্য উন্নত দেশের তুলনায় কমিয়ে রেখেছে। বাট আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, যাদের ওষুধ বিদেশেও রপ্তানি হয়, তারাও কিন্তু ওই মানের ঔষধ তৈরি করছে বা কাছাকাছি মানের ঔষধ তৈরি করছে, যেগুলোর মূল্য কিন্তু অনেকাংশেই কম। এবং তার ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে যে একটা সময় ছিল আমাদের দেশের রোগীরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করতে পারতো না, দামের জন্য আনঅ্যাভেলেবিলিটি খুব বেশি পাওয়া যেত না, সেই কারণে নিতে পারতো না। বাট এখন কিন্তু আমাদের দেশের অনেক রোগীরা এই ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করতে পারছে। কারণ হচ্ছে যে এই চিকিৎসাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, ঔষধপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, রেডিওথেরাপির ফ্যাসিলিটিস আমাদের দেশে অ্যাভেলেবেল। কাজেই এই আমাদের দেশের রোগীরা এই চিকিৎসা নিতে পারছে। সো এই যে আমি অনেকগুলো কথা বলে ফেললাম আসলে, সেটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশন নিয়ে এই চিকিৎসাগুলো যে আমাদের দেশে সম্ভব, এই ব্যাপারে মেসেজটা দেওয়ার জন্যই আসলে এত কথা বলা। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর সুন্দর আমাদের চিকিৎসাটা আসলে পসিবল হচ্ছে না। আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই। কারণ হচ্ছে যখন আমাদের দেশের রোগীরাই বাইরের দেশে যাচ্ছে, আমাদের থেকে অন্য কোথাও যাচ্ছে, সেখানেও কিন্তু স্যার থাকা, খাওয়া, পরীক্ষা নিরীক্ষা বাবদ অনেকগুলো টাকা কিন্তু খরচ হচ্ছে। তারা কিন্তু সেখানেও একটা বিশাল পরিমাণ টাকা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন বা চিকিৎসা করাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওইটুকু পরিমাণ অর্থ যদি তারা বাংলাদেশে ব্যয় করত, সেক্ষেত্রে কিন্তু এই যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যে ওষুধগুলো নিয়ে আসছে বা রেডিওথেরাপি গুলো যদি প্রাইভেট সেক্টরের কথা আমরা চিন্তা করি, সব মিলিয়ে কিন্তু খরচ দেখা যেত তার থেকে হয়তো কম হতো। তো রোগীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের কাছে এই বিশ্বাস অর্জন করতে চাই যে আমাদের দেশেই কিন্তু স্যার যেগুলা বললেন যে সার্জারি বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং অন্যান্য যত অ্যাডভান্স টেকনিক্স এর কথা বলেন, সবগুলোই কিন্তু আমাদের দেশে আছে। হ্যাঁ, জনসংখ্যার তুলনায় অপ্রতিম কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে এরপর থেকে আমরা চাইবো আমাদের দেশের রোগীগুলোকে আমরা আমাদের ডক্টরদের দ্বারাই হচ্ছে একদম সম্পূর্ণ কিওর করে তোলার জন্য একটা জিনিস বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে এর দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা কি ঠিকভাবে জানিয়েছি? আমরা কিন্তু ঠিকভাবে জানাই নাই। আমাদের যে চিকিৎসকরা রয়েছেন, ক্যান্সারের চিকিৎসক বাদ দিয়ে বাইরে যে অন্যান্য চিকিৎসকরা রয়েছেন, তাদের কাছে কি আমরা ঠিক মতন মেসেজটা পৌঁছতে পেরেছি যে আমাদের দেশেও যে এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে? এই যে এখন আমি একদিক থেকে বলবো, আজকে কোভিড সিচুয়েশনের কারণে আমরা কিন্তু এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকগুলো অনুষ্ঠান সহজে করতে পারছি। আজকে যদি আমাকে ঢাকায় কোনো একটা ট্রাফিক মানে কোনো একটা স্টুডিওতে গিয়ে প্রোগ্রাম করতে হতো, তাহলে কিন্তু তার আগে পরে মিলায় আমার আরও 2-3 ঘন্টা চলে যেত। কিন্তু আজকে ঘরে বসে যেহেতু আমি এই মেসেজগুলো দিতে পারছি, আমি বলবো যে কোভিড সিচুয়েশন একদিক থেকে আমাদের জ্ঞান বাড়ানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু একটা বড় মাধ্যম হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার কারণ আমরা ঘরে বসে থেকেই খুব সহজেই কিন্তু মানুষের মাঝে মেসেজগুলো দিতে পারছি। এবং আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও বেশি বেশি করে হওয়া উচিত, এই জন্য কারণ মানুষের মাঝে সচেতনতা বাড়লেই, মানুষ জানলে পরেই কিন্তু আমাদের কাছে বা বাংলাদেশে
যে চিকিৎসাগুলো আছে সেই জিনিসটা মানুষ যদি জানে তাহলেই কিন্তু সেই চিকিৎসা মানুষ গ্রহণ করবে। আমরা যদি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে না পারি তাহলে কিন্তু এটা আসলে রোগীদেরকে দায়ী করে লাভ নেই। কারণ হচ্ছে যে রোগীরা আসলে না জানলে কার কাছে যাবে। ইভেন আমরা যারা অন্যান্য ফ্যাকাল্টির যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকেও বলতে চাই যে আপনারা এই মেসেজটুকু রোগীদেরকে দেবেন যাতে রোগীরা আস্থা পায়, বাংলাদেশের চিকিৎসার উপরে আস্থা পায়। এবং সেই দিক থেকে অনেকগুলো আমি স্বীকার করছি যে এর মাঝেও অনেক ব্যাপার রয়েছে, যেগুলো অনেক ভোগান্তি রয়েছে, বাট আমরা যদি সবাই মিলে সেই জিনিসগুলোকে সলিউশন করার সমাধান করার চেষ্টা করি, আমরা যদি অন্তত রোগীদের বা রোগীর লোকজনের কাছে একটু ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে বলে তাদেরকে জিনিসগুলো এক্সপ্লেইন করি, সুন্দরভাবে তাদেরকে সহজভাবে বোঝাতে সক্ষম হই, তাহলে অনেকাংশেই কিন্তু আমরা এই যে রোগী বা চিকিৎসা এই সংক্রান্ত যে কনফিউশন বা যে অসচেতনতা সেই জিনিসগুলোকে কিন্তু আমরা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবো। এই জন্য স্যার ধন্যবাদ দিতে চাইবো আমি রাজ টিভিকে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য, যে আমরা কথা বলতে পারছি। এবং অবশ্যই আমার মনে হয় আমাদের যে সঞ্চালক উনি হয়তো, আপনি কি ফিরেছেন কানিতা? বলেন। একটাই সমস্যা, সেটা হচ্ছে যে শুধু রোগীর জন্য না, আমাদের জন্য কিন্তু অনেক সেলফ লার্নিং। আমরা যারা হচ্ছে জুনিয়র ট্রেইন যারা আছে, আমরাও কিন্তু প্রতিনিয়ত শিখছি এবং আশা করি আমরা জ্ঞানগুলো যে আমাদের রোগীদের যাতে বেনিফিট করতে পারে আমরা চেষ্টা করব। এবং আমরা চাইবো স্যার আপনাদের কাছ থেকে সবসময় সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। আজকে স্যার একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করব। কিন্তু দর্শক, হতাশ হওয়ার কিছু নেই। ক্যান্সার আর্নয় ভাই অনুষ্ঠানের পরের পর্বে আমাদের থাকবে এই ফুসফুসের ক্যান্সার নিয়ে আলোচনা, এবং আশা করব রেজা স্যারকে আমরা পাবো এবং অন্যান্য আরো যারা অনকোলজিস্ট আছেন তাদেরকেও আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের জন্য আপনাদের টেক হোম মেসেজ, ধূমপান থেকে নিজেদেরকে যতটুকু সম্ভব বিরত রাখবেন। যারা ধূমপান করেন তারা ধূমপান পরিহার করবেন, এবং যারা ধূমপান করেন না তারা ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকবেন। নিজেকে ভালোবাসবেন, নিজের ফুসফুসকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our